হ্যালো খালা, কি খবর? কেমন আছো? নতুন করে আর ভালো বলার কি আছে বাবা? ডাক্তার সাহেব কি এসেছিলেন? এসছিলেন, কিন্তু কোনো আশার কথা তো শোনাননি বাবা। খালা, তো অস্থির হবেন না তো, একদিন সব ঠিক হয়ে যাবে। দরকার হলে আমি ওকে আরো অনেক বড় ডাক্তার দেখাবো। তুমি কখন আসবে বাবা? আমার একটু দেরি হবে। ত্রিনা এসেছিল? এসছিল গতকাল, আজও নিশ্চয়ই আসবে। ও তো প্রতিদিনই আসে বাবা। আচ্ছা, আমি একটা জরুরি মিটিংয়ে যাচ্ছি। আপনার কোনো দরকার হলে আপনি আমাকে ফোন দেবেন। ঠিক আছে। কেমন আছো খালা? ভালো। আজ কি অবস্থা, জ্বর এসেছে? না রে। তবে তো মনে হচ্ছে ওষুধে কাজ হচ্ছে। পারমিতা, পারমিতা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কি মনে আছে আজকে কোন দিন? বলো, ভুলে গেছো? আমি কিন্তু ভুলিনি, কোনোদিন ভুলব না। আজকে এই দিনে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি 3 বছর আগে। তুমি আছো, আদনান আছে, তোমরা একটা কিছু করো। এইভাবে চোখের সামনে আমার সুন্দর মেয়েটা মরে যাবে, এটা তো হতে পারে না মা। খালা, এত অধৈর্য হচ্ছেন কেন? আপনাকে না বলেছি ওর সামনে এই কথাগুলো বলবেন না, ও তো সব কথা বোঝে। খালা, আমাকে একটু চা খাওয়ান না প্লিজ, ভীষণ টায়ার্ড লাগছে। ঠিক আছে, দিচ্ছি। পারমিতা, তোমাকে আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই। ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা কিন্তু আমি চেয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আমিই পাবো, কিন্তু আমাকে বোকা বানিয়ে দিয়ে তুমি পেয়ে গেছি। তুমি সত্যি খুব ভালো নাচতে, সেটা আমি বুঝতেও পারিনি, অথবা বলতে পারো আমি বুঝতে চাইনি। কিন্তু যেদিন তোমার সাথে আমার দেখা হলো, সেদিন আমার চোখ খুলে গেল। আমি দেখলাম যে একটা ভালো ডান্সার হতে গেলে আগে একজন ভালো মানুষ হতে হয়। আর তোমার আচরণ কি অকপট, কি স্পন্টেনিয়াস, সেই সাথে তোমার নাচ, কত্থক।
আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তখন বুঝতে পেরেছিলাম তোমাকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না। আমি এখনো তাই মনে করি, তোমাকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না যদি না তুমি আমাকে ছেড়ে কোথাও যাও। কার কথা বলছো? ও কি কারো কথা শোনে? ও কাউকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে ও চেষ্টা করে আমাদের সাথে কথা বলতো না। খালা, আমি যেসব ডিভিডি পত্রপত্রিকা খবরের কাগজ তোমাকে দিয়েছিলাম, যেগুলো তোর খবর আছে নাচের, সেগুলোকে ওকে তুমি দেখাও রেগুলার? দেখাই, কিন্তু কিছুতেই তো কিছু হয় না। তাই হবে হবে, এত অধৈর্য হও কেন তুমি? আজকে তো একটা বিশেষ দিন, আজকে আমি ওকে একটা বিশেষ কিছু দেখাবো। দেখা যাক। ও খেয়েছে? খেয়েছে মানে? ও কি নিজে কখনো খায়? আমি জানি ও নিজে খেতে পারে না। আপনি ওকে খাইয়েছেন? বিকালে একটু স্যুপ খাইয়েছিলাম, রাতে আর কিছু খেতে চাইলো না। আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। ও ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি তো চলে এসেছি। আমি তোমার খাবারটা দিয়ে তারপর শুতে যাব। না, আমি খেয়ে এসেছি, ক্লায়েন্টের সঙ্গে মিটিং ছিল। আর আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আর শুনুন, কাল আমি সিঙ্গাপুর যাচ্ছি খুব জরুরি কাজে। কাল? হুম। এবার কতদিনের জন্য যাচ্ছ? 9 দিন। আর চিন্তা করার কিছু নেই, তৃণা তো আছে। হ্যাঁ, তা তো আছে। আমাকে ক্ষমা করে দাও পারমিতা। তুমি আবার ভালো হয়ে ওঠো। তোমার এই রূপ আমি সহ্য করতে পারি না। আমি কেন তোমার থেকে দূরে দূরে থাকি তুমি জানো না, বোঝো না? আমার মাঝে মাঝে নিজেকে আমার অপরাধ মনে হয়। তোমার এই অবস্থার জন্য হয়তো আমিই দায়ী। সত্যি কি দায়ী? আমি বুঝি না আমার কি করা উচিত। আমি সত্যিই বুঝি না। তোমার দিকে তাকালে তোমার সেই দুর্দান্ত নাচ, তোমার সেই ছটফটে ঝলমলে মুখ আমার মনে পড়ে যায়।
তখন আমি এই তোমাকে আর নিতে পারি না। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও পারো। হ্যাঁ ঠিক না, বলো। কি ব্যাপার, ব্যস্ত ছিলে? না, শোনো, তুমি পারমিতাকে উইশ করেছো? কিসের উইশ? দেখা যাচ্ছে শুধু আমারই আজকে দিনটার কথা মনে আছে। ভনিতা না করে বলো কি হয়েছে। আজকে 3 বছর আগে আজকে এই দিনেই পারমিতা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, সেজন্য। ও, এটা মনে রেখে আর কি হবে? যার কোনো বোধ নেই তাকে উইশ করে কি লাভ? আশ্চর্য আদনান, পারমিতাকে নিয়ে তুমি কোনোদিন এরকম কোনো খারাপ কথা বলবে না, একদম না, একদম না। কিন্তু ও হয়তো শারীরিকভাবে অকেজো হয়ে গেছে, কিন্তু ওর কিন্তু চিন্তা পরিষ্কার করে কাজ করছে, সব বুঝতে পারে। যাই হোক, শোনো, কালকে পারমিতার সাথে দেখা করতে বাড়ি থেকে কিছু সাংবাদিক আসবেন। ওরা পারমিতা সম্বন্ধে একটু জানতে চায়। আমি চাই যে তুমি থাকো, ওর সম্বন্ধে তুমি কথা বলো। কি বলছো এই অবস্থায়? না না, এটা বোধহয় ঠিক হবে না। মানে এত বড় একজন শিল্পীর এই দশা, মানে সাংবাদিকরা কি ভাববে? ভাবতে পারে যে আমার অবহেলা কিংবা... সব কিছু তো তুমি নিজের অপরাধ খুঁজে কিসের জন্য? আমি ছাড়া কি তুমি তার কিছু নেই নাকি? ওদের তো আগ্রহ তুমি না, ওদের আগ্রহ হচ্ছে পারমিতা। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আমি কাল সিঙ্গাপুর যাচ্ছি খুব জরুরি কাজে। সিঙ্গাপুর যাচ্ছ কাল? কই, আমি জানি না তো। কখন যাচ্ছ? এই তো দুপুরে ফ্লাইটে। ও, আমি আসলে ভাবছিলাম ওই সাংবাদিকদের কথা, কালকে যখন ওরা এসে দেখবে যে আমি ওই অবস্থা রেখে বাইরে গেছি, তখন ওরা কি রিপোর্ট করবে? আদনান, নিজেকে অত ইম্পর্টেন্ট ভেবো না। তুমি এখানে অত ইম্পর্টেন্ট না। পারমিতার শিল্পী জীবন ওদের আগ্রহ, ওর অসুস্থ জীবন না। ঠিক আছে। আর শোনো, যদি দেখো যে কালকে মানে বিষয়গুলো অন্যদিকে যাচ্ছে, মানে আমার থাকা না থাকা নিয়ে কথা... আচ্ছা দাদা, আমি আছি তো, আমি দেখবো। তুমি অত ভাবছো কিসের জন্য? হ্যাঁ, তোমার উপরেই তো ভরসা। তোমার হাতে ছেড়ে দিয়েছি, তোমার যে ভালো অভিজ্ঞ দেখতে পারবে না। আমার উপরে সব ভরসার কথা বলো না। তুমি তো খুব ভালো করেই জানো পারমিতা আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আমি ভালোবাসি। এখন রাখি। আচ্ছা ঠিক আছে, বাই। ওকে, বাই। রেডি? এদিক থেকে একটা আপনার শরীরে এখন কি অবস্থা? এটা কি একটা খারাপ আগে থেকে ছিল নাকি সিমটম আগে থেকে খারাপ হয়েছে? না, হঠাৎ করি। আচ্ছা, আপনি কি মনে করেন যে ওনার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে ওনার এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে? না, আমার সেটা মনে হয় না। আচ্ছা, ওনার কি পারিবারিক কোনো সমস্যা ছিল? আই মিন হাজবেন্ডের সঙ্গে? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আমরা পরে আসছি। হ্যাঁ, আপনি যা বলছিলেন। আসলে হঠাৎ করে ওর বাবা মার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকেই এই সমস্যাটা শুরু হয়। ওর খুব ইচ্ছে ছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, বাবা মাকে বলবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে। সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, কিন্তু তারা তখন নেই। যেদিন সে অ্যাওয়ার্ডটা পেল, পুরস্কারটা হাতে নিয়ে মা বাবার ছবির সামনে দাঁড়িয়ে চিৎকার করে কত যে কাঁদলো, সে দৃশ্য চোখে দেখা যায় না। বাবা দেখো, আমার হাতে এটা কি দেখেছো? মা, তুমি সবসময় চাইতে আমি বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব, কিন্তু আমি তোমার কথা শুনিনি। এ নিয়ে তুমি বাবাকে কত বোঝাতে, কত কিছু বলতে, কিন্তু বাবা সব সময় আমার পাশে ছিল,
আমার সব ইচ্ছের সাথে ছিল। আমি তখনই ঠিক করে রেখেছিলাম যে আমি বড় হয়ে নৃত্যশিল্পী হব, মানুষকে সেবা দেব, আত্মিক সেবা। বাবা দেখো, মা দেখো, আজকে আমার কাজের জন্য এই দেশ আমাকে কত বড় সম্মান দিয়েছে, কত বড় স্বীকৃতি দিয়েছে। কিন্তু তোমরা তো এগুলো কিছুই দেখতে পারলে না বাবা, তোমরা তো এসবের কিছুই দেখতে পারলে না মা। মা জানো, বাবা জানো, আজকে আমি স্টেজে উঠে পুরস্কার নেওয়ার সময় আমি এই পুরস্কার তোমাদের নামে উৎসর্গ করেছি, কিন্তু তোমরা তো এসবের কিছুই জানতে পারলে না। একবার এসে আমাকে একটু দেখে যাও না। আসল সমস্যাটা তখন থেকেই শুরু হয়, যতক্ষণ বাসায় থাকতো একা একা থাকতো। আমি ওর বিয়ের আগ পর্যন্ত ওর সাথে ছিলাম। কিন্তু বিয়ের পর ও কিন্তু অনেক স্বাভাবিক হয়ে গেছিল, আগের মতো। আমার জানা মতে ওর বর মানে আদনান আদনান ওকে আগের মতন স্বাভাবিক হতে অনেক হেল্প করেছিল। আগের মতো? আচ্ছা, আগে উনি কেমন ছিলেন? কেমন ছিলেন সেটা কিন্তু এখন বলা খুব কঠিন হবে আমার জন্য। আমি তো বলবো যে ওর মতো ওরকম ছটফটে, ওরকম এত এনার্জেটিক মেয়ে আমি খুব কম দেখেছি আমার জীবনে। গো, পায়ের ব্যথা একদম মরে যাচ্ছি। কি কি হলো? আরে রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম, মনে হয় মচকে গেছে। কি ঝামেলা! এখন এখন তুই শো করবি কি করে? তো অনেক ব্যথা মনে হচ্ছে। চল তোকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। আরে পাগল নাকি? বাড়ি যাব মানে? পরশু আমাদের শো না। আও, এই অবস্থায় তুই শো করবি কি করে? আমরা সবাই মিলে ম্যানেজ করে নেব। ম্যানেজ করবো মানে? দুইটা লিড রোল, চিত্রাঙ্গদা কি তুমি করবা? কেন আমি করতে পারি না? আমার কিচ্ছু হয়নি, জাস্ট তোমাদেরকে ভরকে দিলাম। কেমন হয়েছে আমার অ্যাক্টিংটা? অ্যাক্টিংটা তুমি খুব বাজে। নাচতে ভালো করো, ওটাকে নিন। মানে কিছু না, তুমি ওর সাথে কি করছো? আরে আপনি তো শিখিয়ে দিল, আমি কি করব? এখন রিহার্সাল শুরু করি, চলো। আমাদের শো না? আপু আমার এই ফিগারটা না হচ্ছে না, একটু ঠিক করে দাও প্লিজ। হবে কি করে? সিনেমার গান দিয়ে নাচো না, আরো স্টেজে বেশি করে। তোমাদের তো হলুদে নাচতে হয়, বিয়েতে নাচতে হয়, সব অনুষ্ঠানে তোমাদের নাচতে হয়। প্র্যাকটিস করার সময় আছে তোমাদের? দেখি কোনটা হচ্ছে না, এটা গোল করো। এই ছিল আমাদের পারমিতা। আসলে একদম একটা পাগল পাগল ছিল। আচ্ছা, এখন কি আপনারা দুজনে ওনার দেখাশোনা করছেন? হ্যাঁ, আমরা দুজন তো আছি, আমরা তো দেখাশোনা করছি। কিন্তু আমি বলবো যে ওর সবচেয়ে বেশি দেখাশোনা করে হচ্ছে ওর হাজব্যান্ড আদনান। আজকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন অফিসের কাজে বাইরে গেছে, ওই আসলে ওর দেখাশোনা করে। আপনাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব বলে মনে হচ্ছে। আপনারা কি ছোটবেলার বন্ধু, মানে একসাথে লেখাপড়া করেছেন? না, সেরকম কিছু না। আসলে আমাদের বন্ধুত্বের শুরুটা ভীষণ ইন্টারেস্টিং। তখন আমি যেহেতু ভরতনাট্যম করি, তখন একটু একটু করে আমিও নাচছি বিভিন্ন জায়গায়, আমারও একটু একটু নাম ডাক হচ্ছে। তো ওরকম সময় একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে শাস্ত্রীয়
রীতি আসলে ভরতনাট্যমে বেশি অনুসরণ করে, কত্থক করে না। ভরতনাট্যম শিখতেই আসলে অনেক বেশি সময় লাগে, আদি ফর্ম নাচে। আমি সরাসরি বলেছিলাম, বয়স কম ছিল তো, তাই আসলে ওভাবে বলে ফেলেছিল। কিন্তু ও সুন্দরভাবে আমার ভুলটা ভাঙিয়ে দিয়েছিল। ও ঠিক পরদিনই আমার বাসায় চলে এলো। আমি একদম ভাবতে পারিনি অত বড় একজন সেলিব্রিটি হঠাৎ করে আমার বাড়িতে চলে এসেছে আমার সাথে দেখা করবার জন্য। হ্যালো, পারমিতা। রাইট, আমি পারমিতা। আমি তো আপনাকে চিনি, আপনার নাচও আমি দেখেছি। আপনার নাচ দেখার সৌভাগ্য কিন্তু আমার এখনো হয়নি। দুর্ভাগ্য। তাহলে হঠাৎ আমার বাড়িতে আপনি? এক মিনিট, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ, এটা আমার প্রিয় ফুল। ইনফ্যাক্ট আপনার সাক্ষাৎকারটা আমি পড়েছি, আপনি কিন্তু দারুণ কথা বলেছেন। বিশেষ করে আমাদের দেশের নাচ শিল্প আর তার গ্রহণযোগ্যতা নিয়ে আপনি যা যা বলেছেন, আমি একেবারেই আপনার সাথে একমত। বাহ, আপনার সাথে তো আরো অনেকক্ষণ কথা বলতে হবে। আসুন না। থ্যাংক ইউ। আর কি মনে হলো আপনার ইন্টারভিউটা পড়ে? না মানে আপনি যে বলেছেন আমাদের দেশে ভালো কত্থক নৃত্যশিল্পীর অভাব আছে, আমি সেটাও মেনে নিচ্ছি। কারণ এক একজনের রুচি এক এক রকম হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তৃণা, আমি আপনার একটা বিষয় মেনে নিতে পারিনি। কোন বিষয়টা? সেটা হলো আপনি ভরতনাট্যমকে শ্রেষ্ঠ নৃত্যশিল্প বলেছেন। ও না না, ওটাকে আসলে আমি ওভাবে বলিনি। আসলে অনেক সময় পত্রিকাওয়ালারা তো আসলে নিজেদের মতন করে লিখে ফেলেন। আমি যেটা বলতে চেয়েছিলাম যে উৎসের বিচারে ভরতনাট্যম হচ্ছে আদিতম নৃত্য ফর্ম। সে তুলনায় কাত্থক আপনি তো খুব ভালো করেই জানেন যে কারা নেচে গিয়ে কাত্থকে পপুলারিটি দিয়েছে। দেখুন, ডান্স ফর্ম কোথা থেকে এসছে সেটা কিন্তু মুখ্য বিষয় নয়। কত্থকের পিওরিটি যদি নাই থাকতো তাহলে কিন্তু আজ পর্যন্ত কত্থক এক্সিস্ট করতে পারতো না। আমি যতটুকু জানি আমাদের সাবকন্টিনেন্টে কত্থক কিন্তু সব থেকে বেশি পপুলার। হয়তো দ্যাটস দ্য পয়েন্ট। পপুলারিটির কারণেই হয়তো আমার মনে হয় যে ভরতনাট্যমের যতটুকু ক্লাসিক্যাল ভ্যালু আছে হয়তো কাত্থকের সেটা নেই। কিন্তু ট্রিনা, আপনি কি মনে করেন না অ্যাজ এ ড্যান্সার আপনার সারা ওয়ার্ল্ডের সব ধরনের নাচকেই গ্ল্যাডলি রিসিভ করা উচিত? তা না হলে আপনি নতুন নতুন স্টেপস, নতুন নতুন মুদ্রা, নতুন নতুন এক্সপ্রেশনসের সাথে পরিচিত হবেন কি করে? আই মিন, আপনি ইনোভেটিভ কিছু তৈরি করবেন কি করে? আশ্চর্য তো, আমি একদম এভাবে ভেবে দেখিনি। তাহলে তো আসলে ক্রিয়েটিভ ব্লকেজ তৈরি হয়ে যাবে। রাইট, আমি একদম স্টাক হয়ে যাব, কিছুই তৈরি করতে পারবো না। পারমিতা, আপনি তো অসাধারণ, আমার চোখ খুলে দিয়েছেন। পারমিতা আমাকে ভীষণ সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল যে দুটো শিল্প মাধ্যমের মধ্যে কখনো তুলনা হয় না, একটা ছোট একটা বড় ওরকম হয় না। পারমিতা আমার শুধু সবচেয়ে কাছের বন্ধু না, ও আস্তে আস্তে আমার টিচার হয়ে গেছে, আমার গাইড হয়ে গেছে, আমার ফ্রেন্ড, আমার ফিলসফার, আমার সব। তোমার এত ভুল হচ্ছে কেন? কোনো সমস্যা?
তোমার তো একদম মনোযোগ নেই দেখছি। কি হলো, কথা বলছো না কেন? কি সমস্যা আমাকে বলো। ম্যাম বলি সরি। ঠিক আছে বলো। ও এক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছে, সেখানে গ্রুমিং চলছে, তো একটা অ্যাসাইনমেন্ট আছে, হয়তো ওটা নিয়ে বিজি। অন্তি, আমি কথাটা শুধু তোমার উদ্দেশ্যে বলছি না, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি। শিল্প এমনি এমনি কাউকে ধরা দেয় না। শিল্পতে সাধনা আর চর্চার কোনো বিকল্প নেই। এক জীবনে সব রকম জীবন হাতছানি দিবে না। হয়তো তোমরা একসাথে অনেক কিছু করতে চাইছো, কিন্তু কোনোটাই সঠিকভাবে হবে না। যদি একটা কিছুতে কনসেন্ট্রেট করো, তাহলে দেখবে সমৃদ্ধি পাবে, নিজস্ব পরিচয়ও পাবে। আমি কি বললাম সবার মনে থাকবে? নদী, তুমি মন খারাপ করো না। বড় হয়েছ, সঠিক সিদ্ধান্ত নিতে শিখতে হবে, বুঝতে পেরেছো? চলো, রেডি, 1 2 3 4 সে শুধু ভালো নৃত্যশিল্পীই নয়, একজন ভালো ট্রেইনারও ছিল, অনেক ভালো টিচার। আসলে পারমিতাকে ভালো বন্ধু, ভালো মানুষ এগুলো বললেও বেশি কিছু বলা হবে না। তাহলে এখন সিচুয়েশনটা কি? মানে ডাক্তাররা কি বলছেন? উনি কি আর কখনোই মানে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না? ডাক্তার বলেছেন যে ধীরে ধীরে ওর ব্রেন সেলগুলো মারা যাচ্ছে। আমাদের প্রতিদিন ব্রেন সেল তৈরি হয়, তো ওর নতুন কোনো ব্রেন সেল তৈরিও হচ্ছে না, আর এক্সিস্টিং যে ব্রেন সেলগুলো আছে সেগুলো মারা যাচ্ছে। তার মানে আর কোনো আশা নেই? না 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 না, আশা তো আছে, আশা তো আছে। ব্রেন সেল যদি গ্রো করে তাহলে অবশ্যই আশা আছে। আচ্ছা, ডক্টর তো আমাদেরকে আশা দিয়েছেন যে ব্রেন সেলগুলো আবার গ্রো করবে। আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তো ওনার সাথে তো আসলে কথা বলা যাবে না, একটু জাস্ট দেখা করে যাই। দেখা করা যাবে? হ্যাঁ, দেখা তো করতেই পারেন, তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা এমন কোনো কথা বলতে পারবেন না বা এমন কোনো কিছু করতে পারবেন না যাতে ও শকড হয়। হ্যাঁ। ও কিন্তু সব বুঝতে পারে। না ঠিক আছে, আমরা জাস্ট একটু দেখা করে চলে যাব। তাহলে আমি নিয়ে আসি ওকে। আচ্ছা, আমরা কি ওনার সাথে একটা ছবি তুলতে পারি? মানে মানে পেপারে ছাপানোর জন্য না, মানে আমাদের পার্সোনাল কালেকশনের জন্য। না, সেটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, ছবি তোলার প্রয়োজন নেই, আমরা জাস্ট একটু দেখা করেই চলে যাব। মানে এতটা দূর এলাম, এরকম একজন রিজন, একটু জাস্ট দেখা করে চলে যাব। আপনার প্রতিটি সময় দেখেছি, খুব ইচ্ছে ছিল সামনে থেকে আপনাকে দেখা, কিন্তু এইভাবে যে আপনার সাথে দেখা হবে তা আমি কখনো ভাবিনি। আমরা আপনাকে খুব মিস করি। বাংলাদেশের মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে। ওকে, দেখা করতে চেয়েছিলেন, দেখা তো হলো। আসবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমরা আসি।
খাবার সময় হয়ে গেছে না? হ্যাঁ, সে তো অনেকক্ষণ আগেই হয়েছে, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা। হ্যালো, হ্যাঁ হ্যালো, পারচেজ অর্ডারের জন্য 75 লাখ টাকার 1 টাকাও বেশি খরচ হবে না, ওকে? হ্যাঁ, না না, বিষয়গুলো তোমাকে ম্যানেজ করতে হবে। আমি তো আমার কাজটা করে দিয়েছি, তাই না? আমি তোমাকে যা যা বললাম ঠিক সেই মতো কাজগুলো হতে হবে। আমি যা যা বলেছি ঠিক তাই হবে। 75 লাখ টাকার বেশি 1 টাকাও দেওয়া যাবে না, ওকে? স্যার আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলছি, ওকে? টাকা তুলেছো? স্যার আপনার সিগনেচারে তো টাকা তোলা যাবে না। কেন? স্যার বড় স্যার মারা যাওয়ার পর অ্যাকাউন্টে ফ্রিজ করে দেওয়া হয়েছে। তাহলে টাকা তুলবো কি হবে? স্যার ম্যাডামের সিগনেচার লাগবে। ম্যাডাম মানে কোন ম্যাডাম? স্যার পারমিতা ম্যাডাম। আরে ও তো অসুস্থ, ও টাকা তুলবে কি হবে? স্যার তা তো জানি না, ব্যাংকের লোকেরা বললো অথরাইজেশন লেটার লাগবে। তাহলে উকিলকে ফোন করো। স্যার ওনাকে ফোন করেছিলাম, উনি বললো যে ওনার কাছে কোনো অথরাইজেশন লেটার নেই। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ উকিল সাহেব, আপনি এক্ষুনি আমার সঙ্গে দেখা করুন। হ্যাঁ আমি অফিসে থাকবো, ওকে? লিগ্যাল অ্যাডভাইজারের কাছে নেই, অফিসে নেই, অথরাইজেশন লেটার তাহলে কোথায় গেল? হাওয়া হয়ে গেল? সরি স্যার, আমি বলতে পারবো না, এটা আমার ডিপার্টমেন্ট না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম। সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম, কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আমার পরিচয়টা পরে দিচ্ছি। পারমিতা কি বাসায় আছে? হ্যাঁ আছে। আমি পরিমল মজুমদার, পারমিতার বাবার ছেলেবেলার বন্ধু। আমাকে আপনি চিনবেন না। আমি আপনাকে চিনতে পেরেছি, বরাবর বিয়েতে আপনার সাথে আমার দেখা হয়েছিল। আমি পারমির ছোট খালা। ও আপনি, আরে তুমি তো রেহানা, তোমাকে তো আমি দেখেছি। আজ পারমিতা কোথায়? 2 দিন আগে শুনলাম ও নাকি খুবই অসুস্থ। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, ও 6 মাস ধরে অসুস্থ। 6 মাস? আসলে আমি তো গ্রামে থাকি, সাতক্ষীরারও অনেক ভেতরে। ওখানে ওই নোনা জলের মানুষ যারা ঝড় জলোচ্ছ্বাস আর বন্যপ্রাণীর সাথে লড়াই করে বেঁচে আছে, তাদের সাথেই আমার কাজ। আসলে পারমিতার সাথে আমার খুব দেখা করা দরকার। ব্যাপারটা খুব জরুরি। ও কি ঘুমোচ্ছে? ওর ঘুম বা জাগা বলে কিছু নেই, মেয়েটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। হাঁটা চলা বলা সব কিছু বন্ধ। এর মধ্যে এতটা অবস্থা খারাপ হয়ে গেল, আমি কিছুই জানতে পারলাম না। আসলে আমার না, আসলে আরো আগেই খবর নেওয়া উচিত ছিল। আচ্ছা কোথায় এখন? আমি ওর সাথে দেখা করবো। ঘরেই আছে, আসো। কিরে মা, কেমন আছিস তুই? আমার সাথে কথা বললি? তোর বাবা মা মারা যাবার সময় আমি আসতে পারিনি, রাগ করেছিস না?
মারে, তোর বাবার স্বপ্ন ছিল সুন্দরবনের নোনা মানুষগুলোর জন্য একটা হাসপাতাল করা। আমি ছিলাম তার একমাত্র হাতিয়ার। আমি সংসার করিনি, এটাই আমার জীবন ধর্ম করে নিয়েছি। মারে, তুই তো অনেক কিছুই জানিস। তাই যখন খবর পেলাম তোর বাবা মা একসাথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন আমি একটাই ফোন করলাম যে যেভাবেই হোক ওই হাসপাতালে ভর্তি হবে। এই জমি নিয়ে সব ব্যবস্থা করে হাসপাতাল দাঁড় করিয়ে তারপরে এসেছি আমি তোকে নিয়ে যাওয়ার জন্য। আমি চাই সেটা তুই উদ্বোধন করবি। অনেক সমস্যা রে মা, এই হাসপাতাল, ডাক্তার, নার্স, এই সমস্ত কিছু ব্যবস্থা করে তারপর আমি এসেছি তোকে নিয়ে যেতে। তুই যাবি না রে মা? মা, ও মা, মারে, যাবি না? তুই হাসপাতাল উদ্বোধন করবি না বাবা? মা, ও মা, মারে, তোকে যে যেতে হবে মা, তোকে যেতে হবে মা, তুই যাবি। আমাকে ডেকেছেন ভাই? ও হ্যাঁ, আমাকে আর একটু চা দাও। দেখ, বসো না, বসো। আচ্ছা, পারমিতার স্বামী কোথায়? বিদেশে গেছে, অফিসের কাজে গেছে। ফিরবে কবে? বললো তো 7-8 দিন পরেই ব্যাক করবে। ছেলেটার সাথে দেখা করার দরকার ছিল। ছেলেটাকে আমার খুব বুদ্ধিমান মনে হচ্ছে না। মানে এইরকম অবস্থায় তোমাকে একা এখানে রেখে যাওয়াটা তো ঠিক হয়নি। যদি একটা কিছু হয়ে যায়। না না, ছেলে খুব ভালো। তাছাড়া আমাদেরকে দেখাশোনার জন্য ট্রিনা প্রায়ই আসছে। পারমিতার বন্ধু, খুবই ভালো মেয়ে। পারমিকেও খুব ভালোবাসে। এখনকার দিনে এরকম বন্ধু পাওয়া যায় না। আচ্ছা, পারমিতাকে কি বিদেশে নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাতে? সে নিজে অফিসের কাজে বিদেশে যাচ্ছে। হ্যাঁ, সেদিন ট্রিনা আর আদনান সেরকমই কিছু একটা বলছিল। আদনান? ও, পারমিতার স্বামী। হ্যাঁ। আচ্ছা, এই ছবিটা কার? হ্যাঁ, ও তো ট্রিনা। ও না থাকলে পারমিতার যে কি হতো। মানে এই মেয়েটার সাথে কি আমি দেখা করতে পারবো? ও থাকে কোথায়? ও এই তো কাছেই থাকে, বিকেলে আসবে। আপনি বিকেল পর্যন্ত আছেন তো? আছি, ভেবেছিলাম চলে যাব, কিন্তু এখন মনে হচ্ছে থাকা দরকার। আমাকে পারমিতার দরকার।
ত্রিনাকে এখন বাসায় পাওয়া যাবে নিশ্চয়ই। হ্যাঁ যাবে, এত সকাল সকাল ও অফিসে যায় না। তাহলে ওর ঠিকানাটা তুমি আমাকে একটু দেবে, আমি একবার ঘুরে আসি। আপনি বসুন, ডায়েরিতে আছে, আমি লিখে নিয়ে আসছি। আমি এনে দিচ্ছি। আসেন স্যার, আসেন। আপনি এখানে বসেন, আমি ম্যাডামকে খবর দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, তোমার নাম কি ত্রিনা? জি, আপনি? আমি পারমিতার কাকু, মানে ওর বাবার বন্ধু। ওর ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও, আমি তো আসলে এখন অফিস যাচ্ছিলাম। আমি বিকেলেই পারমিতার ওখানে যাব। আপনি তো ওখানেই আছেন, তাই না? আমি বেশি সময় নেব না মা। পারমিতাকে দেখে, মানে ওর এই অবস্থা দেখে আমি মেনে নিতে পারছি না মা। শুনলাম তুমি ওর দেখাশোনা করছো, তাই ভাবলাম তুমি হয়তো সব জানো, তাই একটু কথা বলতে চাই। আচ্ছা, ঠিক আছে। জি, বলুন। তুমি কি কাজ করো মা? আমি একটা এনজিওতে কাজ করছি। তুমি কি নাচ করো? নাচ করতাম, এখন আর করি না। যেদিন থেকে পারমিতা নাচ করে না, সেদিন থেকে আমিও করি না। আমার পারমিতা মায়ের ভাগ্য, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। আচ্ছা মা, মানে কবে থেকে এরকম হলো বলতে পারো? মানে নির্দিষ্ট কোনো দিনে, না ধীরে ধীরে? আমি যে আসলে খুব ভালো করে সব কিছু জানি তা না। হঠাৎ করে, হঠাৎ পারমিতা আমাকে একদিন ফোন করেছিল, কাঁদছিল অনেক। বলল বাথরুমে নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিল, কপালে অনেক ব্যথা পেয়েছে। তারপর তো গিয়ে দেখা করে জানতে পারলাম যে ওরকম নাকি প্রায়ই ওর মাথা ঘোরাতো। তারপর 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 ওদিন ও রেস্ট করলো, সারাদিন বাড়ি থেকে বেরোয়নি। বললো যে রেস্ট করলে সব ঠিক হয়ে যাবে। তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওনি? আমি আসলে বিষয়টাকে অত গুরুত্বই দিইনি। তাছাড়া ওর হাজব্যান্ড আদনানও তো ছিল। ব্যাপারটা যে এতখানি সিরিয়াস হয়ে যাবে আমি ভাবতে পারিনি। হ্যাঁ, হাজবেন্ড তো এখনো আছে। সে যাই হোক, তুমি এনজিওতে কাজ করছো বললে, কি কাজ করো মা? হ্যাঁ, অ্যাসিড ভিকটিমদের নিয়ে কাজ করি আমি। আমার আসলে দেরি হয়ে যাচ্ছে আজকে। আর একটু সময় নেই মা, নাকি তোমার খুব তাড়া? আমি তো বিকেলে আসছি পারমিতার বাসায়। আমার এক্ষুনি একটা খুব জরুরি মিটিং ছিল। আমাদের কান্ট্রি ডিরেক্টর এসেছেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তোমার অনেক সময় নিয়ে নিলাম, কিছু মনে করো না মা। তাহলে বিকেলেই তোমার সাথে কথা বলবো। জি, ধন্যবাদ। আসি মা।
আমায় ক্ষমা করে দিস রে মা। আরো আগে আমার আসা উচিত ছিল, আরো আগে এলে আজ তোর এই অবস্থা হয় না রে। ও মা, আরে তুই তো আমার মেয়ে, আমার তো তুই ছাড়া আর কেউ নেই। ছোটবেলায় তুই যখন আমার কাঁধে উঠে আমার চুল নেড়ে টানাটানি করতি, আমি বলতাম আমার মাথার সব চুল তো তোর জন্যেই, টান যত ইচ্ছা টেনে ছিঁড়ে ফেল। এই যে দেখ, দেখ না আমার মাথার চুল কত কমে গেছে, এই যে দেখ, দেখ। মারে, পারুল, তোকে বাঁচতে হবে, তোকে আবার সুস্থ হয়ে উঠতে হবে। আমি তো এসে গেছি, দেখবি সব ঠিক করে দেবো। তারপর তোর স্বপ্ন, তোর বাবার স্বপ্ন আমরা দুজনে মিলে পূরণ করব। মা, তুই কথা দিয়ে তুই আমার সাথে থাকবি। তোর স্কুল আবার শুরু হবে, বাচ্চারা আবার আসবে তোর কাছে, তুই তুই নিজেও আবার নাচবি। মা, তুই তো জানিস তোর কোনো অসুখ নেই, জানিস তো তুই। ঠিক হয়ে যাবে রে মা, সব ঠিক হয়ে যাবে। আপনি বসুন, আমি খুলছি। তোমরা সবাই ভালো আছো খালা? হ্যাঁ ভালো, কিন্তু তুমি আজকে চলে এসেছো, তোমার না 7 দিন পরে আসার কথা? না, কাজটা হঠাৎ পিছিয়ে গেল তাই চলে এলাম। কিন্তু উনি? তোমার সাথে পরিচয় করিয়ে দিই, উনি তোমার শ্বশুরের ছোটবেলার বন্ধু পরিমল বাবু। ও আচ্ছা। থাক 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 বাবা, থাক। তুমি ভালো আছো বাবা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি বাবা। তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। না না, এখনই না, তুমি তো মাত্র এলে, তুমি বিশ্রাম নাও, পরে পরে আমি তোমার সাথে কথা বলবো। না না, সমস্যা নেই, আপনি বলুন। না না, আসলে তোমার একটু সময় নিয়ে, মানে বেশি সময় নিয়ে তোমার সাথে কথা বলতে হবে। কি বিষয়ে বলুন তো? না বাবা, আজকে সন্ধ্যায় তুমি ফ্রি আছো? হ্যাঁ, আজকে সন্ধ্যায় আমি ফ্রি আছি। ঠিক আছে, তাহলে সন্ধ্যায় তোমার সাথে কথা বলবো। রেহানা, আমার ঘড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছে, আমি একটু দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যালো। ফোন ধরছো না কেন? 4বার ফোন দিয়েছিলাম। ও, 4বার ফোন দিয়েছিলেন? সরি, দেখতে পাইনি। বাসায় ফিরেছো? হ্যাঁ, মাত্রই বাসায় ফিরলাম। আজ সন্ধ্যায় বাসায় আসছে। সন্ধ্যায় আসছো? হ্যাঁ। ওকে, তাহলে দেখা হচ্ছে। বাই। রেহানা, রেহানা, তোমরা হয়তো ভাবছো এত আয়োজন করে তোমাদের এখানে ডেকেছি কেন। আসলে
পারমিতার এই অবস্থার সহ্য করতে পারছি না। আমি জানি তোমরাও পারছো না, তাই আমাদের চাওয়া এক, আমরা চাই পারমিতা সুস্থ হয়ে উঠুক, তাই তো? তা তো অবশ্যই। আদনান, তুমি কিছু বলছো না কেন? তুমি তো পারমিতার সবচাইতে আপনজন। আমাকে কিছু বলতে হবে কেন? আমার কি বলে প্রমাণ করতে হবে পারমিতার প্রতি আমার কেয়ারিং, আমার ভালোবাসা, আমার কাজ, আমার সব কিছু প্রমাণ করবে সেটা? মুখে বলে আমি কিছু প্রমাণ করতে চাই না। গুড, এই তো চাই। আচ্ছা, তোমার সাথে পারমিতার পরিচয় কি করে হলো, ঘনিষ্ঠতা হলো কি করে? এখানে বোনের কাছে ক্যাম্প আমি ফেলে আছি। সারা রাত দক্ষিণা বাতাসে, আকাশে চাঁদের আলোয় একে ঘাই হরিণীর ডাক পাহাড়ে এসে ডাকে। তুমি আমাকে এখানে কোথায় নিয়ে এলে বলো তো? কেন, এই জায়গাটি তোমার পছন্দ হয়নি? কি যে বলো, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা যে ঢাকার আশেপাশে আছে আমি জানি না। জানবে কি করে? সারাক্ষণ তো শুধু নাচ, রিহার্সাল, স্পিচ প্রোগ্রাম, কস্টিউম, গেটআপ, মেকআপ এসব দিয়ে থাকে। কি করব বলো, আমি তো আর কিছু শিখিনি। শিখতে হবে না, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেবো। মানে আমার একটা দায়িত্ব আছে না? কিসের দায়িত্ব? মানে তুমি আমার পরিচিত, আমি মানে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার সখা, তোমার সাথে আমার কত কাজ, তোমার সঙ্গে আমার কত কত কথা। তো আমার সখা, আপনি আমাকে এখানে কি কহিতে আনিয়াছেন দয়া করে একটু বলবেন প্লিজ? তুমি কি কিছুই শুনিতে পাইতেছো না? আগে না। তুমি কি কিছুই শুনিতে পাইতেছো না? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। তোমার কর্ণকুহরে কিছুই কি প্রবেশ করিতেছে না? ও ফাদনান, হেয়ালি করো না তো, সব সময় হেয়ালি ভালো লাগে। এই যে, এই গাছ, এই আকাশ, এই বাতাস, এই শরতের মেঘ, সবাই শুনতে পাচ্ছে, আর তুমি কিছুই শুনতে পাচ্ছ না। না, আমি শুনতে পাচ্ছি না। ওকে ওকে ফাইন, আমি তোমাকে এক্ষুনি প্রমাণ করে দিই। ওই যে ওইখানে কাজ করছে লোকটা, তাকে জিজ্ঞাসা করি। এই যে ভাই, যে আচ্ছা এই আপামনি রে, আমি এই জায়গায় কেন নিয়ে আসছি আপনি বলতে পারেন? জানি। কি জন্য? আপনি এরে ভালোবাসেন, এটা কবেন? পারমিতা, তুমি বিশ্বাস করছো না? ভাবছো সে আমার লোক? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরেকটা প্রমাণ দিয়ে দিচ্ছি। ওই যে দূরে মাঝিকে জিজ্ঞাসা করি। এই যে মাঝি ভাই, ও মাঝি ভাই, মাম্মা। জি মামা। মাম্মা শুনেন, এই যে আমি এই আফামনি রে এই জায়গায় কি লেগা নিয়ে আসছে আপনি বলতে পারেন? পারি। কি লেগা? আই লাভ ইউ বলবেন। আচ্ছা, তুমি কি আমাকে সারা জীবন এরকম সারপ্রাইজ দিয়ে থাকবে? দিতেই থাকবো, চলতেই থাকবে, কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া। তুমি মুগ্ধ হতেই থাকবে, আমি তোমাকে মুগ্ধ করতেই থাকবো, আর তোমার মুগ্ধতা দেখে আমিও মুগ্ধ হব। এটা একটা ধারাবাহিক নাটক, মেগা সিরিয়াল, ডেইলি সোপ। চলো ওদিকে।
আচ্ছা মানে তোমাদের এই পরিচয়ের কতদিন পরে তোমরা বিয়ে করলে? 2 বছর। আচ্ছা এই 2 বছরের ভিতরে তোমাদের ঘনিষ্ঠতা যোগাযোগ অবশ্যই ছিল, তাই না? ভালো, খুব ভালো ছিল। আমাদের তো আসলে সুন্দর মুহূর্তের অভাব নেই, না ছিল না কখনো। আপনাকে আমি অনেক ঘটনাই বলতে পারি, কিন্তু একটা দিনের ঘটনা বলি। সেদিন আমি পারমিতার জন্য এই চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, চলো। এই তোমার আসার সময় হলো? আমি 2 ঘন্টা ধরে রোদের মধ্যে বসে আছি। তোর হয়েছে কি বলতো? প্রবলেমটা কি? তোমাকে ফোনে পাচ্ছিলাম না কেন? আমার টেনশনও ছিল না। কি হয়েছে কি? আরে বাবা, আমার ফোনে চার্জ চলে গেছে, আর রাস্তায় এত ট্রাফিক থাকলে দেরি তো হবেই। চলো। হ্যাঁ দেরি হতেই পারে, কিন্তু এখন তো আর মুভিটা পাবো না, মুভি তো শুরু হয়ে গেছে। আরে এখন 10 মিনিট বাকি আছে, চলো গিয়ে দেখি, চলো। আচ্ছা ঠিক আছে, তোমার ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলো। ঘোরাতে বলবো কেন? আমরা তো এদিকেই যাব। না, আমরা এদিকে যাব। এদিকে মানে? মানে হচ্ছে আজকে তুমি এত সুন্দর করে সেজেছো, তোমার কাছে অপরূপ সুন্দর লাগছে। আমি আমার নায়িকাকে না দেখে সিনেমার নায়িকাকে দেখবো? জীবনে না। শোনো, আমি আজকে আমার নায়িকাকে দেখবো, আর মুভি সেটা আজকে আমি বানাবো। কি ব্যাপার, তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মুভি বানাবো না। তুমি এরকম করে বললে আমি ভীষণ লজ্জা পাই, তখন গম্ভীর হয়ে যাই আর মনে হয় আমি অনেক রাগ করেছি। ও, তার মানে তুমি রাগ করোনি? ওকে ফাইন, তাহলে তো আমি মুভি বানাবোই। চলো চলো। আচ্ছা, যে মেয়ের নাচ দেখে তুমি মুগ্ধ হলে, ভালোবাসলে, বিয়ে করলে, সুখে সংসার শুরু করলে, সেই মেয়ের গায়ে তুমি হাত তুললে কি করে? মানে নাচের জন্যে মানুষের যে অঙ্গটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেই পায়ে তুমি আঘাত করলে কি করে? আমি আঘাত করেছি পারমিতার পায়ে। ও, তুমি নয়, তাহলে কি রিনা আঘাত করেছিল? আমি আঘাত করেছি? আমি তো জানিই না পারমিতা ব্যথা পেয়েছে। পারমিতা ব্যথা পেয়েছিল নাকি? ও, তাহলে ওর পায়ে ওই গোড়ালির উপর আঘাতের দাগটা এলো কোত্থেকে? ও, আমি আপনাকে বলিনি পারমিতা যে বাথরুমে পড়ে ব্যথা পেয়েছিল? ও নিজেই আমাকে ফোন করে জানিয়েছিল। তাহলে তো আমার নিজের পরিচয়টা এবার দিতেই হবে। আমি আসলে একজন ফিজিশিয়ান। আমি জানি কোনটা লাঠির আঘাত আর কোনটা পড়ে যাওয়ার আঘাত। এই ছেলেটি তোকে ভালোবেসেছিল সত্যি, কিন্তু তোর পার্সোনালিটি, তোর যশ, তোর সাহস, তারপরে তার পরিবারের চাপ, এই সব কিছু মিলিয়ে ও একটা অদ্ভুত অবস্থার ভেতরে পড়ে যায়। আর জানিস তো, ভয় চূড়ান্ত হলে তা একেবারে হিংস্রতার পর্যায়ে চলে যায়। এখানেও তাই হয়েছে। তাই আদনান,
রিনার কাছে সাহায্য চেয়েছে, তাই না রিনা? কি করেছি আমি? তার চাইতে তুমি বলো যে তুমি কি করো। আমি জানি তুমি তোমার এই প্রাণপ্রিয় বন্ধু পারমিতাকে ছোটবেলা থেকে ঈর্ষা করো। তাই নাকি? একবার এক নাচের প্রতিযোগিতায় তুমি দ্বিতীয় হয়ে গিয়েছিলে আর পারমিতা হয়েছিল প্রথম। সেটা তুমি একেবারেই মেনে নিতে পারো না। আপনি তো দেখা যাচ্ছে সবই জানেন। ওর সাথে তোমার ছোটবেলায় কোনো বন্ধুত্বই ছিল না, পরিচয় হয়েছে বড় হবার পরে, তারপরে আমাদের বন্ধুত্ব। শোনো, আমি পত্রপত্রিকা ঘেটে সেই সময় সেই সংবাদ সংগ্রহ করেছি। সেখানে তোমাদের ছবিও ছাপা হয়েছিল এবং সেখানে আমি দেখতে পেয়েছি তুমি কাঁদছো, তোমার মা তোমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এবং পারমিতা পেছনে দাঁড়িয়ে দেখছে। না, তোমাকে চিনতে আমি ভুল করি। তারপর আদনানের সাথে যখন পারমিতার সম্পর্ক হয়, সেই সম্পর্ক তোমার মনে আরো ঈর্ষার উদ্রেক করে, কারণ তুমি মনে মনে আদনানকে ভালোবাসতে। Am I right, ত্রিনা? না না, আপনি এসব কি বলছেন? টিনা খুবই ভালো মেয়ে। টিনা না থাকলে আমার পারমিতা এতদিন পৃথিবীতে থাকতো না। ভালো মেয়ে? রিনা কতটা ভালো মেয়ে সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। এসব আপনি কি বলছেন? কোত্থেকে কি প্রমাণ করে? কোত্থেকে ওয়েট করে বসে এখন যাচ্ছে? হ্যাঁ, দরজা খোলো, দরজায় প্রমাণ দাঁড়িয়ে আছে। আসুন, আসুন। হ্যাঁ, আমি পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন ওসি বদরুল আলম আর ইনি ডাক্তার সিরাজুল ইসলাম। ডাক্তার সাহেব, আপনি তো রুগী, মানে পারমিতার চিকিৎসক। আপনি যখন তার চিকিৎসা শুরু করেন তখন তারপরে কখনোই কি আপনি রুগীকে নিজে দেখেছেন, দেখে তার চিকিৎসা দিয়েছেন? জি না স্যার, আমি রোগী দেখিনি স্যার। একটা রুগীকে না দেখে আরেকজনের মুখের কথায় আপনি রুগীর চিকিৎসা দিলেন, তাকে ওষুধ দিলেন, এটা কি ধরনের কথা? কি ধরনের চিকিৎসা ব্যবস্থা? চুপ করে আছেন কেন? উত্তর দিন। আচ্ছা ঠিক আছে, আমি কিছু কথা জিজ্ঞেস করছি, আপনি হ্যাঁ বা না বলুন, ঠিক আছে? আপনি যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো কি খুব সাধারণ, মানে স্বাভাবিক রোগীকে দেওয়া যায়, নাকি সিজোফ্রেনিক, হাইলি সিজোফ্রেনিক রোগীকে দেওয়া হয়? বলুন। স্যার, আপনি না থাকলে এরকম একটা কেস আমি হ্যান্ডেল করতে পারতাম না স্যার। আমরা সরজমিনে তদন্ত করে দেখেছি আদনান সাহেব আসলে কখনো বিদেশ যায় না। বিদেশের নাম করে সে যায় ত্রিনার বাসায়। আর পারমিতার প্রতি যে তার ভালোবাসা, এগুলো সব লোক দেখানো। সে চায় পারমিতার মৃত্যু, আর মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে যখন ফেড আপ হয়ে যায় তখন যায় ত্রিনার বাসায় একটু স্পেস নিতে। ছি ছি ত্রিনা, তুমি এটা করতে পারলে? আমি তোমাকে অনেক ভালো মেয়ে ভেবেছিলাম। তুমি তো শুধু পারমিতার জীবন নষ্ট করোনি, সাথে সাথে আমাদের জামাই আদনানের জীবনও নষ্ট করেছো। হ্যাঁ, এই ভালো মানুষ বা এই ভালো মেয়েটির সাথে যুক্ত হয়েছে আমাদের প্রাণ প্রিয় জামাই আদনান। আদনান? আদনান কেন এটা করতে যাবে? প্রথমত, পারমিতা যদি সুস্থ হয়ে পারিবারিক আদালতে কেস করে দেয়
আর দ্বিতীয়ত মানে ব্যাপারটা আমি শিওর না, হয়তো রিনার প্রেমে পড়ে আদনান নতুনভাবে আবার জীবন শুরু করতে চায়। আপনি এসব কি বলছেন ভাইজান? মানুষের মন কখন কি চায় সেটা নিজেই জানে না। পরিমল বাবু, এসবের কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। একটা জিনিস একদম জেনে রাখবেন, মহিলাদেরকে সম্মান করতে হয়। যা ইচ্ছা তাই, যা মুখে আসে তাই সে তখন সবকিছু বলে ফেলতে হয় না। একটা অভিযোগ থাকতে পারে, তার সাথে আরেকটা অভিযোগ চলে আসতে পারে। আর মানুষের সাথে মানুষের সম্পর্ককে সম্মান দিতে শিখবেন। এত অসম্মান করবার কিচ্ছু নেই, একদম কিচ্ছু না। প্রমাণ আছে, সব প্রমাণই আছে। আমি পারমিতা যখন অসুস্থ হয়েছে, সে শুরু থেকে এ পর্যন্ত সমস্ত কিছু খুঁজে ঘেঁটে বার করেছি এবং সমস্ত কিছু প্রমাণ নিয়ে আটঘাট বেঁধেই আমি এখানে এসেছি। বুঝতে পেরেছি? আদনান সাহেব, আপনি আপনাকে খুব বুদ্ধিমান মনে করেন, তাতে খুব একটা সুবিধা হবে না। না, হ্যাঁ হ্যাঁ, না আমি সুবিধা হ্যাঁ, আমি পারমিতাকে মেরেছি। আমি অন্যায় করেছি। সেদিন আমার ফ্যামিলি সমস্ত লোকজনের সামনে আমার ছোট মামা পারমিতার নাচ নিয়ে এমন আজে বাজে কথা বলে আমি মাথা ঠিক রাখতে পারিনি। ওনাকে অন্য পুরুষদের কোমর ধরে নাচে অশ্লীলভাবে। যে নাচের জন্য আমি পারমিতাকে ভালোবেসেছিলাম, সেই নাচের জন্য আমি পারমিতাকে মেরেছি। সেদিন আমি আসলে মাথা ঠিক রাখতে পারিনি। আমার মাথা আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে। আমি ওকে মারার পর আমি ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই। আমি কি করবো না করবো আমি বুঝতে পারছিলাম না। আমি তখন ত্রিনাকে ফোন করি। ত্রিনা আমাকে বললো যে তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেবো। তারপর ত্রিনা আমাকে যা যা বলেছে আমি সেই মতো। একটা ভুলের জন্য আমি ক্রমাগত ভুল করে গেছি। আমার আমি আমি জানি আমি খুব বাজে কাজ করেছি, আমি ভীষণ অন্যায় করেছি, আমি জঘন্য কাজ। তোমার পায়ে তুমি আমার এই হাত কেটে টুকরো করে ফেলো, ভেঙে পুড়িয়ে দাও। কথা বলো, আমি তো কথা বলো, কথা বলো না কেন? তোমার চুপ করে দেখো যখন স্যার, আর দেরি করা যাবে না স্যার। হ্যাঁ সাহেব, আপনি আপনার দায়িত্ব পালন করুন, নিয়ে যান। চলুন। আসুন। মারে
ওরা ভেবেছিল তোর বাবা মা বেঁচে নেই, তার মানে তোর কি নেই। কিন্তু আমি যে তোর আরেক বাবা তা তো ওরা জানে না। ওমা, এখন থেকে বাবা আর মেয়ে মিলে দুজনের স্বপ্ন পূরণ করবো। তোর নাচের স্কুল আর বাবার হাসপাতাল, দুজনে মিলে মানুষের শরীর আর আত্মার সেবা করব। বল মা, বল, বল করবি বল। এই তো এই তো এই তো তোর শক্তি। মানে এই তুই সুস্থ হয়ে উঠবি, তুই ভালো হয়ে যাবি মা, তুই ভালো হয়ে যাবি, ভালো হয়ে যাবি।